প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন তথ্য প্রযুক্তির দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছি আমি তাসরিমা নাহিদ। আমাদের আজকের আয়োজনে থাকছে সম্প্রতি শেষ হওয়া ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি 2021 এর বিস্তারিত আর কয়েকজন সফল ফ্রিল্যান্সারের গল্প। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল তথ্য প্রযুক্তি খাতের অলিম্পিক হিসেবে খ্যাত ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি WCIT 2021। গত 11 নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত 4 দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আইসিটি দ্য গ্রেট ইকুয়ালাইজার এই প্রতিপাদ্য নিয়ে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত 11 নভেম্বর থেকে শুরু হয় 4 দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন WCIT 2021। 25তম এই আসরের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সরকার বিগত এক যুগে ডিজিটাল বাংলাদেশের 4 স্তম্ভ কানেক্টিভিটি, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, ই-গভর্নেন্স এবং আইসিটি ইন্ডাস্ট্রি প্রমোশনকে ঘিরে নেওয়া অধিকাংশ পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ফলে দেশের তথ্য যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল ডিভাইড কমে এসেছে। ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমানো, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল যন্ত্রকে হাতের নাগালে আনার পাশাপাশি মানুষের হাতের মুঠোয় সরকারি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। WCIT 2021-এর পাশাপাশি একই সময়ে এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের আন্তর্জাতিক সম্মেলন অ্যাসোসিও ডিজিটাল সামিট 2021। তথ্য প্রযুক্তির এই বিশ্ব আয়োজনের দ্বিতীয় দিনে অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড 2021 পুরস্কারে ভূষিত হন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া মিনিস্ট্রিয়াল একটি কনফারেন্সে অনলাইনে যুক্ত হয়ে সজীব ওয়াজেদ জয় তুলে ধরেন দেশের তথ্য প্রযুক্তি খাতের নানা অর্জন ও সম্ভাবনার কথা। The digital services, the public services that we have developed that are transforming Bangladesh. We started with what we call our union digital centers. Those were my ideas. The concept was to develop and to build a cyber cafe within walking distance of every single village in Bangladesh. We have created what the world's largest national web portal. It is a one-stop shop, one website where you can go and link to all government websites throughout Bangladesh for any and all services. We developed a national 333 hotline. This is not an emergency number. We developed that as well, which is our 999 number for emergencies, police, fire, or ambulance health services. This is a national helpline. One of the targets of Digital Bangladesh has been to take our IT exports to $5 billion by the year 2025. We are well on that target. As you know, Bangladesh, we are mostly known for our garments industry. My goal is that eventually our IT exports will exceed our garments exports. তৃতীয় দিনে উইটসা এমিনেন্ট পারসনস অ্যাওয়ার্ড 2021 পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অবদানের স্বীকৃত স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুরস্কার দেওয়া হয়। Despite a global recession, we have used digital technologies to sustain our economy. From working from home to maintaining the agriculture supply chain, digital has played a key role in achieving the 5.2% GDP growth in 2020. By many measures, Bangladesh is well on its way to becoming a digitally advanced country, propelled by the falling cost and rising availability of smartphones and high-speed connectivity. Bangladesh is already home to one of the world's largest and fastest growing bases of digital consumers. This journey started 12 years ago
with the declaration of the Digital Bangladesh Vision by the Honorable Prime Minister Sheikh Hasina. তথ্য প্রযুক্তির এই বিশ্ব সম্মেলনে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল 30টি সেমিনার, মিনিস্ট্রিয়াল কনফারেন্স, B2B সেশন। অনলাইনে নিবন্ধন করে সেমিনারে অংশ নিয়েছেন দেশের তরুণ প্রজন্মের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহীরা। WCIT 2021-এর আরও বিভিন্ন দিক নিয়ে এবারে শুনব বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদুল মনিরের সাক্ষাৎকার। তার সাথে কথা বলেছেন মইদুল ইসলাম। ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স সংক্ষেপে বলা হয় উৎসা। আর এই উৎসার সদস্য দেশ হিসেবে এবছর বাংলাদেশ আয়োজন করল WCIT সম্মেলন 2021। এই সম্মেলনে আজকে আমরা বিস্তারিত কথা বলবো বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এবং উৎসার এশিয়া প্যাসিফিক রিজনের সহসভাপতি শাহিদুল মনির সাথে। জনাব শাহিদুল মনির, আপনাকে স্বাগত এনটিভির আয়োজন তথ্য প্রযুক্তির দুনিয়ায়। আপনাকে ধন্যবাদ। তথ্য প্রযুক্তির জন্য অলিম্পিক হিসেবে খ্যাত WCIT সম্মেলন সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল। তো শুরুতেই আমরা এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। আপনারা জানেন যে WCIT ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি, এটাকে বলা হয় আইসিটির অলিম্পিক। এটার যেই মাদার অর্গানাইজেশন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স, উইরসা, এই উইরসা বেসিক্যালি পুরো পৃথিবীতে 85টি দেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশও উইরসার একজন মেম্বার। বাংলাদেশ কম্পিউটার সমিতি উইরসার মেম্বার 1998 সাল থেকে, এবং উইরসা তার পুরো পৃথিবী জুড়ে কার্যক্রম চালাচ্ছে 1978 সাল থেকে, এবং পৃথিবীর টোটাল যে আইসিটি বিজনেস হচ্ছে তার 90% নিয়ন্ত্রণ করে উইরসার মেম্বাররা। তো সেই ক্ষেত্রে উইরসা কিন্তু একটা বড় প্রতিষ্ঠান, এবং যেই প্রতিষ্ঠানের একটি সিগনেচার ইভেন্ট হলো WCIT ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি, এবং আমরা খুবই সৌভাগ্যবান যে বাংলাদেশে এরকম একটি মেগা ইভেন্ট আমরা করতে পেরেছি। হাইব্রিড মোডে বাংলাদেশ এটা অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই ইভেন্টটি পুরো পৃথিবীর যত আইটি ব্যবসায়ীরা ছিলেন, যারা আইটি নিয়ে পড়াশোনা করেন, এবং আমাদের এই আইটি সেক্টরে সবাই কিন্তু পুরো পৃথিবীর সবার কিন্তু চোখ থাকে এই ইভেন্টটার দিকে, এবং সেক্ষেত্রে আমাদের এই ইভেন্টটা পুরো পৃথিবীতে কিন্তু একটা বড় রকমের ইম্প্যাক্ট ফেলতে পেরেছে। যে না, আমরা বাংলাদেশ যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের যে ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেই ডিজিটাল বাংলাদেশ নিয়ে যে আমরা বহুদূর এগিয়ে গিয়েছি, আমাদের ছেলেমেয়েরা যে বহুদূর এগিয়ে গিয়েছে, তরুণরা যে বহুদূর এগিয়ে গিয়েছে, সেই ব্যাপারটা কিন্তু এই কনফারেন্সের মাধ্যমে, এই কংগ্রেসের মাধ্যমে কিন্তু আমরা পুরো পৃথিবীর সামনে তুলে ধরতে পেরেছি। তো আমাদের এই চাওয়াটা কিন্তু অনেক আগে থেকে ছিল। আমার মনে আছে যে 2014 সালে যখন মেক্সিকোতে এই ওয়ার্ল্ড কংগ্রেসটা হয়, ওই সময় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী পলক ভাই ওখানে গিয়েছিলেন, এবং অন্যান্য অনেক দেশের সঙ্গে বিট করে কিন্তু আমরা এই কংগ্রেসটা বাংলাদেশে 2021 সালে করতে পারবো, সেই ম্যান্ডেটটা নিয়ে আসি। পলক ভাই ম্যান্ডেটটা নিয়ে আসেন, এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির একটা টিম ওই সময় গিয়েছিল, পলক ভাইয়ের নেতৃত্বে আমরা একটা টিম গিয়েছিলাম, এবং ওই ম্যান্ডেটটা আমরা ওই সময় নিয়ে আসি, 14 নিয়ে আসি যে আমরা একটা ইভেন্ট করব, এই কংগ্রেসটা বাংলাদেশে করব 2021 সালে। যদিও প্যান্ডামিকের কারণে আমাদের বিদেশি অনেক অতিথি এখানে ফিজিক্যালি আসতে পারেননি, কিন্তু পৃথিবীব্যাপী যারা নাকি টেক লিডার্সরা আছেন, তারা কিন্তু প্রত্যেকেই ভার্চুয়ালি কিন্তু আমাদের সঙ্গে জয়েন করেছেন। সেখানে ফাদার অফ ইন্টারনেট, মাদার অফ ইন্টারনেট, এবং আমাদের WWর যে জনক থেকে শুরু করে ইন্টেল কর্পোরেশনের চেয়ারম্যান, প্রত্যেকে কিন্তু আমাদের এই ইভেন্টটাতে ভার্চুয়ালি জয়েন করেছেন। তারা যে সেশনগুলি হয়েছে এই সেশনগুলোতে ছিলেন, এবং সেটা আমাদের জন্য একটা বড় রকমের পাওনার ব্যাপার। তথ্য প্রযুক্তির এত বড় আয়োজন বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল, তো এটার ইম্প্যাক্ট বহির্বিশ্বে কী পড়েছে বলে আপনি মনে করেন? আমাদের ছেলেমেয়েরা গণিত অলিম্পিয়াডে গিয়ে স্বর্ণ নিয়ে আসছে, রোবোটিক্সে গিয়ে স্বর্ণ নিয়ে আসছে, ব্লক চেইনে গিয়ে তারা স্বর্ণ নিয়ে আসছে, প্রত্যেকটা জায়গায় তারা সাফল্যর মুখ দেখাচ্ছে। দ্যাট মিনস পুরো পৃথিবী আজকে জানে যে না, আইসিটি সেক্টরে, মেধার জগতে বাংলাদেশ পিছিয়ে নাই, এগিয়ে আছে। এগিয়ে যাবার গল্পটা আরও ভালোভাবে বলার জন্য কিন্তু আমাদের এরকম একটি ইভেন্ট খুবই দরকার ছিল। যে না, আমাদের এই 2021 সালে আমরা যে এগিয়ে গিয়েছি, আমরা যে কোথায় আছি, এই পুরো ব্যাপারটা যাতে পুরো পৃথিবীর সামনে তুলে ধরার এর চেয়ে বড় কোনো প্ল্যাটফর্ম কিন্তু আর ছিল না, বড় কোনো অনুষ্ঠান ছিল না। এবং যেটা আমি প্রথমেই বলেছিলাম, যেটাকে বলা হয় আইসিটির অলিম্পিক, এই ইভেন্টটাকে বলা হয়, এবং যখন নাকি আমরা আমাদের এই সেশনগুলোর মাধ্যমে পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছি যে আমরা বাংলাদেশটা কোথায় আছি এবং আমাদের ছেলেমেয়েরা কী করছে, এটা কিন্তু একটা বড় রকমের ইম্প্যাক্ট হয়তো আপনি একদিন দুদিনের ভিতরে পাবেন না, কিন্তু যখন নাকি আপনি
লং রানে চিন্তা করবেন, এটা কিন্তু একটা বড় রকমের ইভেন্ট, মানে বড় রকমের ইম্প্যাক্ট কিন্তু আপনি দেখতে পাবেন। এবং অলরেডি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যারা নাকি টেক লিডার্সরা আছে তারা কিন্তু অলরেডি এটা বলা শুরু করেছে যে না, বাংলাদেশ এই আইসিটির জন্য একটা খুব অ্যামেজিং একটা কান্ট্রি, এটা খুব প্রগ্রেসিভ একটা কান্ট্রি, এবং এই কান্ট্রিতে দিয়ে আইসিটিতে অনেক দূর এগিয়ে যাবে এই দেশটি, এটা কিন্তু সবাই বলছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ইভেন্টটা অনেক গুরুত্বপূর্ণ ছিল বহির্বিশ্বের জন্য। আর যদি বাংলাদেশে কন্টেস্টে বলেন, সেই ক্ষেত্রে এখানে যে 32টা সেশন হয়েছে, যে সেশনগুলোতে 123 জন স্পিকার ছিলেন, নাম্বারটা আরও 1-2টা বাড়তে পারে, এবং তার মাঝে অনেকেই ছিলেন দেশের বাইরের স্পিকার, খুব ওয়ার্ল্ড রিনাউন্ড স্পিকাররা ছিলেন এই প্রোগ্রামগুলোতে। তারা যে বক্তব্যগুলো দিয়েছেন, তারা যে এই সেশনগুলো করেছেন, এই সেশনগুলো কিন্তু আমাদের দেশের যারা নাকি টেক পিপলরা আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেশন ছিল। WCITর এই সম্মেলনের মধ্যে থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পৃথক 2টি অ্যাওয়ার্ড অর্জন করেছে। এছাড়া বাংলাদেশে আরও কিছু অর্জন আছে, তো সে সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। WCIT ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটির পাশাপাশি আরেকটা ইভেন্ট প্যারালালি হয়েছিল আমাদের, সেটা অ্যাসোসিও ডিজিটাল সামিট। আপনারা জানেন যে অ্যাসোসিও হলো 34টি দেশকে নিয়ে, এশিয়ান ওশিনিয়ান 34টি দেশ নিয়ে আমাদের এই অ্যাসোসিও, সেটারও বাংলাদেশ কবিরাজ সমিতি সেটার সদস্য প্রতিষ্ঠান, এবং সেই ইভেন্টটিও কিন্তু আমরা প্যারালালি WCITর সঙ্গে একসঙ্গেই বাংলাদেশে একই সময়ে হয়েছে। তো আমাদের দুটো প্রোগ্রামে কিন্তু আমাদের বড় রকমের অর্জন ছিল। একটা হলো আমাদের পুরো পৃথিবীব্যাপী অর্জন, বাংলাদেশের জন্য অর্জন, আর একটা হলো যে আমাদের যে আইটি কোম্পানিগুলো আছে, এই আইটি কোম্পানিগুলো কিছু রেকগনাইজেশন পেয়েছে আমাদের এই ইন্টারন্যাশনাল এই অর্গানাইজেশনগুলো থেকে। এটা পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে, যিনি আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই, উনিও কিন্তু আমাদের অ্যাসোসিওতে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। অ্যাসোসিও থেকে একটা স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হয় যারা নাকি তাদের সমাজের জন্য, দেশের জন্য বিশেষ কোনো কাজ করে থাকে, যার কারণে সমাজ পরিবর্তন হয়, লাইফ চেঞ্জিং হয়, এরকম কোনো অ্যাচিভমেন্ট থাকে, সেই ক্ষেত্রে অ্যাসোসিও ওই ধরনের ক্ষেত্রে একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা রেখেছেন, সেটা হলো অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড। তো আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের এই বছরের এই অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ডটি আমাদের মাননীয় আইসিটি বিষয়ক উপদেষ্টা, আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয় ভাই পেয়েছেন, এবং এই অ্যাওয়ার্ডটি এর আগে মাহাথির মোহাম্মদ পেয়েছিলেন, এর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও পেয়েছিলেন, তার পাশাপাশি পৃথিবীতে অনেক বিখ্যাত ব্যক্তিরা পেয়েছিলেন যারা নাকি তাদের সমাজ পরিবর্তনের জন্য অনেক বড় ভূমিকা রেখেছিলেন, সেই হিসাবে পেয়েছিলেন। এবং আমরা খুব সৌভাগ্যবান যে এই বছর অ্যাসোসিও আমাদের মাননীয় উপদেষ্টাকে এই অ্যাওয়ার্ডটির জন্য মনোনীত করেছেন এবং এই অ্যাওয়ার্ডটি প্রদান করেছেন। এবং সবচেয়ে বড় যে এই আনন্দের ব্যাপারটি, সেটা হলো যে একই সময়ের ইভেন্টে আরেকটি যে প্যারালাল ইভেন্ট চলছিল ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি, সেখানেও কিন্তু আমাদের উইরসা এমিনেন্ট অ্যাওয়ার্ড, একটা অ্যাওয়ার্ড আছে খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, যেটা 2010 সাল থেকে উইরসা চালু করেছেন, এবং এই অ্যাওয়ার্ডটি এর আগে আমাদের মাহাথির মোহাম্মদ পেয়েছিলেন, এর আগে আমাদের ইন্টারনেটের জনক ভিন সার্ফ পেয়েছিলেন, এরকম অনেক বিখ্যাত ব্যক্তি, বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। তো এবার বাংলাদেশের এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে ভিশনটা এবং আমাদের যে এগিয়ে যাবার যেই স্টেপিংগুলো আছে এবং ম্যানকাইন্ড, এই সবগুলো ব্যাপার মিলিয়ে এবারের এই অ্যাওয়ার্ডটির জন্য ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স উইরসার বোর্ড এবার এই অ্যাওয়ার্ডটির জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মনোনীত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এই অ্যাওয়ার্ডটি প্রদান করেছেন। দেশের তথ্য প্রযুক্তি খাত এগিয়ে নেবে আমাদের দেশের তরুণ প্রজন্ম, তো সেই তরুণ প্রজন্মের মধ্যে এই আন্তর্জাতিক আয়োজনটি কতটুকু সাড়া ফেলতে পেরেছে বলে আপনি মনে করেন? আমরা যেটা পেয়েছি, আমরা পুরো পৃথিবীর যারা নাকি টেক লিডার্সরা আছেন তাদের কথা শুনতে পেরেছি, আইটি বিশেষজ্ঞদের কথা শুনতে পেরেছি, এবং এই কথাগুলো কিন্তু আমাদের যারা নাকি তরুণ উদ্যোক্তা আছেন, আমাদের যারা নাকি আইটি নিয়ে কাজ করছেন, যারা ফ্রিল্যান্সার আছেন, প্রত্যেকেই কিন্তু এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছেন, যেহেতু এটা আমাদের ফ্রি অফ কস্ট ছিল এবং এটা ভার্চুয়ালি এবং ফিজিক্যালি দুভাবেই হয়েছে, যে কারণে যারা দেশের বাইরে আছে অথবা ঢাকার বাইরে আছে অথবা প্রত্যন্ত অঞ্চলে আছে, তারাও কিন্তু এই প্রোগ্রামটাকে
মিস করতে হয় নাই, তারাও কিন্তু ভার্চুয়ালি তারা জয়েন করে এই পুরো প্রোগ্রাম দেখতে পেরেছে। এবং আমাদের এখানে কিন্তু প্রচুর সংখ্যক, এটা আমাদের কাছে যে রেকর্ডটা আছে আমি একজ্যাক্ট নাম্বারটা বলতে পারবো না, কিন্তু প্রচুর সংখ্যক পার্টিসিপেন্ট কিন্তু এখানে জয়েন করেছিলেন আমাদের এই অনলাইন সেমিনারগুলোতে, সেশনগুলোতে। তো সেটা কিন্তু অনেক বড় একটা পাওনা, এবং আমি মনে করি যে এই যারা নাকি জয়েন করেছেন তাদের জন্য কিন্তু একটা বড় রকমের লেসনিং কিন্তু আছে। এটার পাশাপাশি যারা নাকি ফিজিক্যালি গেস্ট দেশের বাইরে থেকে এসেছেন, সেখানে B2B সেশন হয়েছে, এখানে আমাদের এখানে ভার্চুয়ালি আমাদের এখানে B2B সেশন হয়েছে। আমাদের এই প্রোগ্রামে এসে অনেকগুলো MOU সাইন হয়েছে, অনেকগুলো এগ্রিমেন্ট সাইন হয়েছে। আপনারা জানেন যে উজবেকিস্তান থেকে একটা বড় টিম এসেছিল, তারা এসে এখানকার আমাদের যে প্রাইভেট যে কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে এগ্রিমেন্ট সাইন করেছে, আমাদের গভর্নমেন্টের হাইটেক পার্কের সঙ্গে এগ্রিমেন্ট সাইন করেছে। আমাদের এখানে সোমালিয়া থেকে আমাদের মিনিস্টার এসেছিলেন, আমাদের মালদ্বীপ থেকে মিনিস্টার এসেছিলেন, এবং অন্য ডেলিগেটরাও এসেছিলেন। তো প্রত্যেকের সঙ্গে কিন্তু আমাদের যারা ইন্ডাস্ট্রিতে আছেন এখানে ওদের সঙ্গে অনেকগুলি সেশন হয়েছে, B2B মিটিং হয়েছে, এবং এই মিটিংগুলির মাধ্যমে আমরা আশা করছি সামনে আমাদের বিজনেসটা আর একটু প্রসার হবে এবং আর একটু ভালোর দিকে এগিয়ে যাবে। ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি এই আয়োজনটি আগামী বছর কোন দেশে অনুষ্ঠিত হবে? আগামী বছর মানে 2022-এ হচ্ছে এটা মালয়েশিয়ার পেনাংয়ে, এবং 23-এর ব্যাপারটা এখনও ডিক্লেয়ার হয়নি। তবে আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে আমরা অলরেডি একটা আপিল করে রেখেছি উড়িষ্যা বোর্ডের কাছে, যাতে 2025-এ আমাদেরকে আবার দেওয়া হয়। কারণ আপনারা জানেন যে প্যান্ডেমিকের কারণে এবং অনেক জায়গার দেশ থেকে ফ্লাইট না থাকার কারণে অনেকেই কিন্তু বাংলাদেশে আসতে পারেনি ফিজিক্যালি। আমাদের নর্মালি এই ধরনের কংগ্রেসগুলোতে 2 থেকে 2.5 হাজারের মতো গেস্ট থাকে। তো সে কারণে আমরা চিন্তা করেছি যে আমরা 2025-এ দেশের অবস্থা সময় ভালো হয়ে যাবে, পুরো পৃথিবীর অবস্থা ভালো হয়ে যাবে, ওই সময় আমরা পুরো পৃথিবীর সবাইকে নিয়ে আমরা আবার একটা বড় করে করব, যেখানে নাকি আমরা পুরো পৃথিবীর সামনে আবার জানান দিব যে আমরা যে এগিয়ে যাচ্ছি সেই গল্পটা বলবো। জনাব শাহিদুল মনির, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। এবারে জানবো কয়েকজন ফ্রিল্যান্সারের গল্প। শুধু শহরের তরুণ তরুণীরাই ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত নয়, মফস্বল শহর কিংবা প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরাও যুক্ত হচ্ছে এর সাথে। সরকারের বিভিন্ন প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন সহ তথ্য প্রযুক্তির নানা কাজে যুক্ত হচ্ছেন তারা। ঘরে বসেই তারা এখন স্বাবলম্বী। এবারে জানবো ঢাকার বাইরের এমনই কয়েকজন সফল ফ্রিল্যান্সারের গল্প। ঢাকা থেকে আমার স্কুল, কলেজ, ভার্সিটি কমপ্লিট করেছি। আর এখানে বিয়ের পরে এখান থাকা হয়েছে। এখানে আমার শ্বশুরবাড়ি আমার। তো এখানে থাকাকালীন হঠাৎ করে যখন করোনা শুরু হয়েছে, সব কিছু যখন বন্ধ ছিল, মানুষের একটা আর্নিংয়ের প্রবলেম, প্লাস আমি যেহেতু একটা এডুকেটেড গার্ল, তো আমার জবেরও এখানে মানে ওইভাবে স্কোপ হচ্ছিল না। ফার্স্টে যখন করোনাকালীনে প্রবলেম হচ্ছিল, তখন আর কি ঘরে বসে যখন LEDP-তে আর কি রেজিস্ট্রেশন চললো। আর আমি ছোটোবেলা থেকে গ্রাফিক ডিজাইন মানে আমার 5-6 বছরের আর কি এক্সপিরিয়েন্স আছে। তো যখন আমি এরকম একটা সুযোগ পেলাম, ফ্রিতে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমি শিখতে পারবো ডিজাইনিং, প্লাস একটা বড় প্ল্যাটফর্ম পাবো, এখানে ভালো ভালো ট্রেনাররা আমাকে লিড করতে পারবে। তো তখন আমি অ্যাপ্লাই করার পর আমি যশোর 686 ব্যাচ গ্রাফিক ডিজাইনিংয়ে, তো সেখানে ট্রেনাররা আমাকে সর্বোচ্চ চেষ্টা করেছে, সর্বোচ্চভাবে তারা আমাকে সাহায্য করেছে যে কিভাবে শিখতে হবে, কিভাবে বায়ারদের সাথে কথা বলতে হবে, কিভাবে আর্ন করতে হবে, আর্ন করার পর তাদেরকে রিপ্লাই দেয়, এভরিথিং তারা A to Z আমাকে শিখিয়েছে। এবং আমার কাজ ফাইবারের ফার্স্ট কাজই আমি আফটার মানে LEDP কোর্সের মধ্যে আমি পেয়েছি। মানে আগে চেষ্টা করেও সেভাবে আর কি হওয়া না হওয়া, কিন্তু LEDP থেকেই আমার আর্নিংটা ফার্স্ট শুরু। তারপর থেকে এখনো পর্যন্ত মানে পথ শুরু হয়ে গিয়েছে। বিয়ের পরে আমার হাজব্যান্ডটি মেন আমাকে ফোকাস করছে, সে আমাকে বলছে যে তুমি এটা শিখো, কেন করবা না, ঘরে বসে থেকেও যখন আর্ন করা যায়, ফটোশপ, ডিজাইনিং। সে আমাকে প্রেশার করে, দেখা যাচ্ছে আমি শিখতাম না বা আলসেমি লাগতো বা করতাম না, যে বাইরে জব করব বা অন্য কিছু করব, আমি যেহেতু HR থেকে পড়েছি ওইসব কিছু করব। বাট সে আমাকে বলছে না, এটাতে বর্তমান মানে ভবিষ্যৎ কিন্তু আমাদের সব কিছুই, আমরা উদ্যোক্তা প্লাস ডিজিটাল বাংলাদেশ হিসেবে সবই কিন্তু আমরা ফ্রিল্যান্সারই মানে হয়ে যাব। আমার মান্থলি ইনকাম এখন মানে
$500-600 হয়ে যায় আর কি। পেপ্যাল থাকলে তো দেখা যাচ্ছে আমাদের যে আর্নটা আমরা সহজেই মানে বের করে আনতে পারতাম, আমাদের অতটা অসুবিধা হতো না আর কি। তারপরেও এখন ঠিক আছে, আমাদের কোনো প্রবলেম হয় না, আমরা ওই যে মাধ্যমে পোস্ট অফিসের ওই মাধ্যমে আমরা নিতে পারছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে ফ্রিল্যান্সিং নিয়ে আমার একটা টিম থাকুক। আমি চাই যে আরও আমার আন্ডারে আরও কিছু মানুষ হোক, আমি তাদেরকে ট্রেন করাই, প্লাস উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে, এন্টারপ্রেনার। আমি চাই যে যাতে এই শেখ হাসিনা সফটওয়্যার পার্কে যাতে আমার একটা অফিস হোক, সেরকম আর কি ইচ্ছা আছে। আমি প্রথমে 2020 সালে করোনাকালীন সময়ে ফেসবুকে একটা বিজ্ঞপ্তি দেখি যে এলইডিবি লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টে 3 মাসকালীন একটি কোর্স করানো হচ্ছে সরকারিভাবে, ফ্রিতে সম্পূর্ণ। তো তখন আমি এটা অ্যাপ্লাই করি, দিন পরীক্ষা দিই, এক্সাম দেওয়ার পরে আমি পাশ করি, ভাইবা দিই। তখন আমার ক্লাস নিয়মিত অনলাইনে করি। তো অনলাইনে করার পরে তখন আমি একটা জব করতাম। তো জব করার পরে ডিজিটাল মার্কেটিংয়ে ক্লাসটি শুরু করি। তো যখন দেখলাম যে এখানে আমার ভালো ভবিষ্যৎটা ভালো আছে, তখন আমি জবটা ছেড়ে দিই। তো জবটা ছেড়ে দিয়ে এখানে আমি সম্পূর্ণ ক্লাসটা কমপ্লিট করি এবং কাজ শিখি। কাজটা কমপ্লিট শেখার পরে দেন আমি এখন দেশের বাইরে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করছি, যেমন ইউকে, কানাডা, ইউএসএ বা জার্মানি, অস্ট্রেলিয়া, এদের সাথে কাজ করছি এবং এমনকি আউটসোর্সিং লোকাল ক্লায়েন্টের সাথেও কাজ করছি। তাতে আমি এখন স্বাবলম্বী বা আমি আমার পরিবারকে দেখতে পাচ্ছি এবং আমি হিসাব করলে আমার অ্যাভারেজ 30,000 টাকা আপ থাকে মান্থলি। এখন আমি গ্রামে বসে কাজটা করতে পারছি। আমি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে উঠে আসছি এবং গ্রামে এখন পর্যাপ্ত পরিমাণ ওয়াইফাই আছে বা নেট আছে, যার কারণে আমি গ্রাম থেকেও করতে পারছি। এই কোর্সটা আসলে গ্রাম থেকেও যেভাবে করা যাবে শহর থেকেও সেমভাবেই করা যাচ্ছে। আসলে আমি এই কোর্সটা করে আসলে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সময়ে সরকারকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সজীব ওয়াজিদ জয় স্যারকে এবং আমাদের জুনায়েদ আহমেদ পলক স্যারকে, যে আমাদেরকে এরকম একটা কোর্স করার একটা সুযোগ করে দিয়েছেন, যার কারণে আমরা আসলে স্বাবলম্বী হতে পারছি। এখন আমরা আসলে চাকরি খুঁজছি না, আমরা এখন খুঁজছি যে কাউকে চাকরি দিব। বাট এখানে কোর্স করে এখন আমরা নিজেরা কয়েকজন মিলে একটা উদ্যোক্তা নিয়ে এবং আইসিটিতেই আমাদের নাটোর ইনকিউবেশন সেন্টারে আমরা একটা সেল নিয়েছি, মানে রুম নিয়েছি। সেখানে এখন আমরা নিজেরাই অনেককে ট্রেনিং দিয়ে থাকি, যেখান থেকে অনেক ছেলেপেলে এখন আর্ন করছে। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntvbd.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।